জমির আসল মালিক কে? যার নামে দলিল রয়েছে সেই ব্যক্তি? নাকি যার নামে রেকর্ড হয়েছে সেই ব্যক্তি প্রকৃতপক্ষে জমির মালিক? আজকের ভিডিওতে আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করব যে আসলে একটি জমির আসল মালিক কে? যারা আমাকে দেখছেন এবং শুনছেন প্রতিনিয়তই আমরা এই ধরনের ভিডিও কিন্তু আমাদের এই পেজে আমরা আপলোড করে থাকছি এবং সেই সাথে জমি-জমা সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধান করার চেষ্টা করি আমরা ভিডিওর মাধ্যমে। তো আপনাদের যে সমস্যাগুলো রয়েছে কমেন্ট বক্সে জানাবেন এবং আমার ইনবক্স রয়েছে। আমার ইনবক্সে নক দিবেন। আমি চেষ্টা করব আপনাদের সেই যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধান করার জন্য। যেমনটি বলতেছিলাম যে আসলে প্রকৃতপক্ষে জমির মালিক কে? দেখুন আসলে একটি জমির মালিকানা যে অর্জন করা হয় বা অর্জন হয় সেটা কিন্তু আসলে ২ ভাবে হতে পারে। এক আপনার উত্তরাধিকার সূত্রে জমির মালিকানা অর্জন হতে পারে। ২ আপনার অ্যা সম্পত্তি ক্রয় করার মাধ্যমে আপনার অ্যা মানে জমির মালিকানা অর্জন করতে পারে। তো আমরা যে বিষয়টি নিয়ে কথা বলব যে আসলে এই যে মালিকানা যে অর্জন করলো, হতে পারে সেটা উত্তরাধিকার সূত্রে অথবা আপনার ক্রয় সূত্রে। তো এই যে আপনার উত্তরাধিকার সূত্রে হোক বা আপনার এই যে আ ক্রয় সূত্রে যে মালিকানা অর্জন করলো, এর মধ্যে কিন্তু দলিলের একটা বিষয় রয়েছে, অন্যদিকে কিন্তু রেকর্ডের একটা বিষয় রয়েছে। যিনি উত্তরাধিকার সূত্রে মালিকানা অর্জন করেছেন, তার কিন্তু আসলে দলিল নেই। তিনি কিন্তু আসলে আ রেকর্ড মূলে কিন্তু মালিক হয়েছে। আবার অন্যদিকে কিন্তু যার নামে দলিল হয়েছে, সে কিন্তু মানে দলিল মূলে কিন্তু মালিক হয়েছেন। তো আমরা একটু আলোচনা করব যে আসলে দলিলের যার রয়েছে তিনি আসল মালিক নাকি যার নামে রেকর্ড রয়েছে তিনি প্রকৃতপক্ষে জমির মালিক। এই বিষয়টা একটু খোলামেলা আলোচনা করলে আপনারা একটু ক্লিয়ার হবেন যে বাংলাদেশে যেহেতু ১৮৮৮ সাল থেকে শুরু হয়ে ১৯৪০ সাল পর্যন্ত ১ম আমাদের এই উপমহাদেশে কিন্তু আমাদের একটি জরিপ পরিচালিত হয় যেটাকে আমরা সিএস জরিপ বলে থাকি। যেটা কিন্তু আমাদের এই বাংলাদেশের জন্য ১ম জরিপ। তো এই জরিপের মাধ্যমে কিন্তু আমাদের একটি রেকর্ড আ আ খতিয়ান তৈরি হয়। রেকর্ডীয় খতিয়ান যেটা তৈরি হয় মানে যেটাকে আমরা সিএস খতিয়ান আমরা বলে থাকি। এবং সেখানে কিন্তু একটি নকশা তৈরি হয় যেটাকে আমরা সিএস নকশা বা সিএস ম্যাপ আমরা কিন্তু বলে থাকি। তো যেহেতু এই উপমহাদেশে বা আমাদের এই বাংলাদেশে আ সিএস যে খতিয়ান বা রেকর্ডীয় যে সিএস খতিয়ানটি তৈরি হয়, তার মানে আমরা বুঝতে পেরেছি যে আসলে একটি জমির মালিকানা যখন তৈরি হয়েছে, তখন কিন্তু একটি রেকর্ডীয় খতিয়ান তৈরি হয়েছে। তার মানে মালিকানার মূল ভিত্তি হচ্ছে সিএস খতিয়ান বা রেকর্ডীয় খতিয়ান। এখন দেখা যাচ্ছে যাদের নামে সিএস খতিয়ান ছিল, আমরা উদাহরণ যদি একটু দেই যে আসলে আপনার দাদার নামে যদি সিএস খতিয়ান থাকে, এরপরে যখন আমাদের এই অঞ্চলে আবার এসএ রেকর্ড আমাদের পরিচালিত হয়েছে পরবর্তীতে। তো এই এসএ রেকর্ডে যদি আপনার বাবার নাম আসে এবং বর্তমানে যে আরএস রেকর্ডটি বিভিন্ন অঞ্চলে হয়েছে এবং সেখানে যদি আপনার নাম আসে, তাহলে এই যে সিএসএ এবং এসএ এবং পরবর্তীতে যে আরএস রেকর্ডটি হয়েছে, এই যে পর্যায়ক্রমের যে ধারাবাহিকতা রয়েছে, সেখানে কিন্তু আপনি উত্তরাধিকারের সূত্রে মালিকানা অর্জন করেছেন। এক্ষেত্রে কিন্তু আপনি জমির আসল বা প্রকৃত মালিক। কেননা আপনার ধারাবাহিকতা কিন্তু রয়েছে। যেহেতু সিএস মালিক রয়েছেন, এসে আপনার বাবার নাম রয়েছেন এবং সর্বশেষ আরএস এ কিন্তু আপনার নাম এসেছে। পরবর্তীতে এখন যে বিডিএস রেকর্ডটি হবে সেখানে কিন্তু হতে পারে আপনার নাম হতে পারে অথবা আপনার যে সন্তান যারা যারা রয়েছেন তাদের নামে কিন্তু এই বিডিএস রেকর্ডটি হবে। তারাই কিন্তু আসলে প্রকৃতপক্ষে জমির মালিকানা অর্জন করবেন এবং তারাই কিন্তু জমির আসল মালিক হবেন। এখন আরেকটা দিক দিয়ে আমরা বিবেচনা করি। দেখা যাচ্ছে যে যাদের নামে সিএস রেকর্ড ছিল এবং এর পরবর্তীতে যাদের নামে আরএস মানে এসএ রেকর্ডটি হয়েছে অর্থাৎ আপনার দাদার নামে যদি সিএস রেকর্ড থেকে থাকে এবং আপনার বাবার নামে যদি এসএ রেকর্ড হয়ে থাকে এবং দেখা গেল আপনার বাবা আপনার নাম যেহেতু আপনার বাবার নামে এসএ রেকর্ড রয়েছে, তিনি কোনো কারণে নিজের প্রয়োজনে বা ফ্যামিলির প্রয়োজনে দেখা গেল কোনো একটি জমি আপনার বিক্রি করে দিল। তো যখন একটি জমি বিক্রি করে দিল তখন কিন্তু সেখানে একটি দলিল তৈরি হলো। তো এই যে দলিলটি যখনই তৈরি হয়ে গেল তখন কিন্তু আপনার যে বাবার মালিকানা ছিল সেটি কিন্তু কর্তন হয়ে গেল।
অর্থাৎ এই যে দলিল মূলে যখন অন্য কেউ মালিক হলো, তখন কিন্তু আপনার যে বাবা ছিল, বাবা ছিলেন, তার মালিকানা কিন্তু হস্তান্তর হয়ে গেল। এখন দেখা যায় অনেক সময় এই যে পূর্বে যিনি দলিল মালিকানা অর্জন করলেন, তো পরবর্তীতে যখন আরএস রেকর্ডটি হয়েছে, হতে পারে আরএস রেকর্ডটা আপনার নামেও হতে পারে, এবং যার নামে দলিল হয়েছিল, যিনি আপনার বাবার কাছ থেকে জমিটি ক্রয় করেছিল, তিনি কিন্তু তার নামেই কিন্তু আপনার এই আরএস রেকর্ডটি হতে পারে। এখন বিষয়টা হচ্ছে, যার নামে সর্বপ্রথম দলিল হয়েছে, এসএ রেকর্ডের পরে যার নামে দলিল হয়েছে, তিনি কিন্তু প্রকৃতপক্ষে জমির মালিক, যদিও আপনার নামে রেকর্ড হয়। এসএ রেকর্ড যেহেতু আপনার বাবার নামে, আপনার বাবা একটি সম্পত্তি ক্রয় বিক্রি করে দিয়েছে অন্য কারো কাছে, এবং সে দলিল মূলে মালিক হয়েছে। কিন্তু রেকর্ড যদিও আপনার নামে হয়ে যায়, তাহলে কিন্তু আপনি প্রকৃতপক্ষে জমির মালিক নন, কারণ আপনার পূর্বেই আপনার বাবা সেই জমিটি বিক্রি করে দিয়েছে। এক্ষেত্রে কিন্তু যিনি দলিল মানে গ্রহীতা, তিনি কিন্তু প্রকৃতপক্ষে জমির মালিক হবেন। এবং এই যে যিনি যিনি দলিল মালিকানা অর্জন করলেন, তিনি যদি আসলে নামজারি করে না থাকেন, বা ভুলক্রমে যদি আপনার এই রেকর্ড আপনার নামে হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু তিনি রেকর্ড সংশোধনের মাধ্যমে সেই মালিকানা হস্তান্তর বা নিজ মালিকানা কিন্তু প্রতিষ্ঠিত করতে পারবে। তার মানে আমরা বুঝলাম যে যখন এসএ সিএস রেকর্ড বা এসএ রেকর্ড বা আরএস রেকর্ডের যখন ধারাবাহিকতা থাকবে, মাঝখানে যদি কোনো দলিল না হয়, তাহলে যাদের নামে রেকর্ড হবে তারাই কিন্তু প্রকৃতপক্ষে জমির মালিক। কিন্তু যদি আপনার সিএসএ এবং এসএ এবং পরবর্তীতে যখন আরএস, এই যে ধারাবাহিকতা রয়েছে, এর মাঝে যদি কোনো একটি দলিল তৈরি হয়ে যায়, যেখানে জমি হস্তান্তর হয়েছে, দলে দলিল মূলে জমি ক্রয় বিক্রয় হয়েছে, সেখানে কিন্তু আর এই রেকর্ডের ধারাবাহিকতা থাকবে না। সেখানে কিন্তু যার নামে দলিল হয়েছে, তিনি কিন্তু প্রকৃতপক্ষে জমির মালিক হবেন, যদিও অন্য কারো নামে এই জমিটি রেকর্ডভুক্ত হয়ে যায়। তবে এক্ষেত্রে একটি ঝামেলা হয়ে যায়, যে আসলে এই যে যার নামে দলিল রয়েছে, তার নামে যদি আরএস রেকর্ডটি না হয়, বা সর্বশেষ রেকর্ড যদি তার নামে না হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু তিনি ভুক্তভোগী। তখন কিন্তু তার দায়িত্ব হবে দেওয়ানি আদালতে আপনার যে 1887 সনের সুনির্দিষ্ট যে প্রতিকার আইন রয়েছেন, সেখানে কিন্তু এই 42 ধারা অনুযায়ী সে কিন্তু আপনার এই যে মালিকানা অর্জনের জন্য তিনি কিন্তু মামলা করতে পারবেন। সেই মামলার রায় দিয়ে কিন্তু রেকর্ড সংশোধন তিনি করতে পারবেন। তার মানে আমরা বুঝলাম যে আসলে যার নামে রেকর্ড রয়েছে, তিনিও প্রকৃতপক্ষে জমির মালিক হতে পারেন। যার নামে দলিল রয়েছে, তিনিও কিন্তু প্রকৃতপক্ষে জমির মালিকানা অর্জন করতে পারেন। এখানে একটা বিষয় যে হচ্ছে, যখন আপনাদের এলাকায় রেকর্ড পরিচালিত হয়, যেমন সিএস রেকর্ড কিন্তু প্রায় 50 বছর উম মানে লেগেছে একটা জরিপ শেষ করতে। পরবর্তীতে কিন্তু এসএ রেকর্ড হয়েছে, এবং আরএস রেকর্ড কিন্তু হয়েছে, এবং পরবর্তীতে এখন যে বিডিএস রেকর্ড হচ্ছে। তো একটি রেকর্ড কিন্তু হতে প্রায় 10 বছর 50 বছর কিন্তু লেগে যায়। তো রেকর্ডের উপর ভিত্তি করে কিন্তু আসলে মালিকানা অনেক সময় প্রতিষ্ঠিত করা যায় না, কারণ এর মাঝে কিন্তু অনেক জমি কিন্তু ক্রয় বিক্রয় হস্তান্তর হয়ে যায়। তো যদিও জমি হস্তান্তর হয়ে যায়, তো সেক্ষেত্রে যারা জমির মালিকানা অর্জন করবেন, সঙ্গে সঙ্গে আপনারা নামজারি করে নিবেন। একদিকে যেমন আপনাদের রেকর্ডীয় খতিয়ান মানে হচ্ছে, আর যারা দলিলমূলক মালিক হয়ে মালিকানা অর্জন করছেন, আপনারা যদি নামজারি করে নেন, তো সেক্ষেত্রে কিন্তু খুব সহজে আপনাদের নামজারি খতিয়ান তৈরি হবে। তার মানে যার নামে রেকর্ডীয় খতিয়ান রয়েছে, তার যে পাওয়ার, ঠিক আপনার নামেও কিন্তু যখন আহ, মানে নামজারি খতিয়ান তৈরি হবে, তখন কিন্তু আপনারও সেই রকম পাওয়ার কিন্তু হবে। তো আমি যারা আমাকে দেখলেন, সবাইকে রিকোয়েস্ট করব যে আসলে এই যে জমি জমা সংক্রান্ত যে ঝামেলাগুলো রয়েছে, তো এই ঝামেলাগুলোর মধ্যে মেইন প্রবলেম হচ্ছে আসলে দলিল একজনের নামে থাকে, রেকর্ড অন্যের নামে থাকে। তো আসলে জমির মালিকানা অর্জনের ক্ষেত্রে দুটাই খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই যে ধারাবাহিকতার যেগুলো বিষয় রয়েছে, এগুলো যদি ঠিক থাকে, তাহলে কিন্তু সেই প্রকৃতপক্ষে জমির মালিক। ধারাবাহিকতা ঠিক না থাকলে সে কিন্তু মালিকানার দাবি করতে পারবে না।
তো যারা এতক্ষণ আমাকে কষ্ট করে দেখলেন, যদি ভিডিওটি কেমন লেগেছে এবং ভিডিও রিলেটেড যদি কোনো বিষয় জানার থাকে, অবশ্যই কমেন্টে জানাবেন এবং সেই সাথে ভিডিওটি বেশি, বেশি করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।